বিক্রমপুর গ্রামের পাশেই বয়ে চলেছে রূপসা নদী। রূপসা নদীর জল স্বচ্ছ হলেও এই জল বিক্রমপুর গ্রামের মানুষের কাছে অভিশপ্ত হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎই একদিন বিলাসপুর গ্রামের জমিদার কন্যা বিক্রমপুর গ্রামে ঘুরতে আসে আর তৃষ্ণার্ত অবস্থায় রূপসা নদীর জল খেয়ে ফেলে। হায় হায়, এ কি সর্বনাশ করলে তুমি! তুমি চলো, এক্ষুনি চলো তুমি আমার সাথে। এসব কথা বলে সুয়েতা জমিদার কন্যা মনীষাকে টানতে টানতে গ্রামের প্রধানের কাছে নিয়ে যায়। আর সুয়েতা অস্থির হয়ে গ্রাম প্রধানকে বলে, সর্বনাশ হয়ে গেছে প্রধান মশাই, এই মেয়ে তো রূপসা নদীর জল খেয়ে ফেলেছে। এবার তো এই কন্যা রাক্ষসী হয়ে যাবে আর আমাদের গ্রামকে লন্ডভন্ড করে দেবে। আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আমি আর কি ব্যবস্থা করব? পূর্বপুরুষরা তো বলেই গেছে, কেউ যদি ওই অভিশপ্ত জল খায় তবে তাকে ছাগলের সাথে বিয়ে দিতে হবে, তবে সে রাক্ষসী হওয়া থেকে মুক্তি মিলবে। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি একটা ছাগল খুঁজে আনো। কালু, যদু, তোরা তাড়াতাড়ি যা, একটা ছাগল খুঁজে নিয়ে আয়। গ্রাম প্রধানের হুকুম শুনে তার দুজন চাকর ছাগল খুঁজতে যায়। আর এসব কাণ্ড কাহিনী দেখে মনীষা অবাক হয়ে যায়। এসব কি ভুলভাল কথা বলছেন আপনারা, বলুন তো? তখন থেকে একটার পর একটা উল্টাপাল্টা কথা বলেই চলেছেন, আর এখন কি না আমাকে ছাগলের সাথে বিয়ে দিতে চাইছেন? বন্ধ করুন আপনাদের এসব অতিরিক্ত কাহিনী। আমি কি করেছি? হ্যাঁ, জল পিপাসা পেয়েছিল তাই একটু জল খেয়েছি, আর সেটা নিয়ে আপনারা এত জল ঘোলা করছেন। ছাড়ুন বলছি, ছাড়ুন, আমাকে আমাকে যেতে দিন। খবরদার, বেশি কথা বলবে না, এই বলে দিলাম। অভিশপ্ত জল খেয়েছো, আবার বড় বড় কথা বলছো। আর ছাগলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমরা আমাদের গ্রামকে রক্ষা করব। এসব কথা বলে মনীষাকে আটকে রাখা হয়, আর কালু আর যদু মিলে ছাগল খুঁজে নিয়ে আসে। এরপর জমিদার কন্যা মনীষার সাথে ছাগলের বিয়ে দেওয়া হয়, আর ছাগলের সঙ্গে বিয়ে দিয়ে সবাই চলে যায়। আর মনীষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হায় ঈশ্বর, হে আমার কি সর্বনাশ হলো! আমার মতো জমিদারের কন্যার কিনা একটা ছাগলের সাথে বিয়ে হলো, শেষমেশ কিনা একটা জমিদারের কন্যার স্বামী একটা ছাগল। না না, এসব কিছুতেই হতে পারে না ঈশ্বর। এই, বারবার তুমি আমাকে ছাগল বলে কিন্তু অপমান করবে না। তুমি যদি জমিদার কন্যা হও তাহলে আমিও কিন্তু রাজকুমার। নেহাত আমার ভাগ্য খারাপ বলে আজ আমি ছাগল হয়ে ঘুরছি। কি সব বলছো তুমি? হ্যাঁ, একটা ছাগল হয়ে নিজেকে কিনা রাজকুমার দাবি করছো? আসল ঘটনা কি একটু খুলে বলো তো। শুনবে তাহলে আসল ঘটনা? তাহলে শোনো, আসলে আমি সূর্যনগরের রাজকুমার, আর আমিও তোমার মতো ভ্রমণে এসেছিলাম, কিন্তু এক সাধু বাবার অভিশাপে আমি ছাগল হয়ে গেছি। কি, তুমি সূর্যনগরের রাজকুমার? তবে কি সত্যি আমার স্বামী একজন রাজকুমার? তবে কি রাজকুমার তোমার আসল রূপে ফিরে আসার আর কি কোনো উপায় নেই? আছে তো, তান্ত্রিক ঠাট্টা করে সেদিন বলেছিল সোনার কলার গাছের কলা খেলেই নাকি আমি ভালো হয়ে যাব, কিন্তু সেই সোনার কলার গাছ তো হীরক পর্বতে আছে। আমি তো আর ছাগল হয়ে অতদূর যেতে পারি না, তাই আর নিজের রূপেও ফিরতে পারিনি, আর ছাগল রূপেই এই গ্রামে ঘুরছিলাম। আর দুজন লোক ধরে এনে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। তবে এই ব্যাপার, তবে তুমি ভেবো না, আমি যখন তোমার স্ত্রী হয়েছি তবে তোমাকে তোমার রূপ ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আর আমি তোমার রূপ ফিরিয়ে দেব। ততদিনে তুমি এই গ্রামে থেকো, আমি সোনার গাছে সোনার কলা নিয়ে তবেই ফিরবো। এই কথা বলে মনীষা হীরক রাজ্যের পর্বতে উদ্দেশ্যে রওনা দেয়, আর অনেক পথ পাড়ি দিয়ে সেই হীরক পর্বতে গিয়ে এই কলা গাছের কাছে পৌঁছায়। এই তো সেই সোনার কলা গাছ, আর কলা গাছে অনেকগুলো কলার ছুরিও আছে। তবে আর দেরি কেন, কলা নিয়ে দ্রুত আমার স্বামীর কাছে যেতে হবে। এই না কথা বলে মনীষা যেই না কলার ছুরির দিকে হাত বাড়িয়েছে, তখনই কলা গাছ কর্কশ সুরে বলে ওঠে, এই, কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার অনুমতি না নিয়েই তুমি আমার কলার ছুরির দিকে হাত বাড়িয়েছো। তুমি জানো তোমার শরীর থেকে তোমার হাতটা আমি আলাদা করে দিতে পারি?
আমার ভুল হয়ে গেছে কলা গাছ, আমি বুঝতে পারিনি। আসলে তোমার গাছের কলা যে আমার ভীষণ দরকার। কলা গাছ, একটা কলা দেবে আমায়? দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি কি এমনি এমনি আমার কলা তোমায় দিতে পারি? কি সত্য বলো? আমি আমার স্বামীকে সুস্থ করার জন্য সব সত্য শুনতে রাজি। বলো কি করতে হবে আমায়? শোনো, আগে আমার গোড়ার আগাছা পরিষ্কার করে দাও, আমার গোড়ায় জল দাও, তারপরে ভেবে দেখবো তোমায় কলা দেয়া যায় কি। কলা গাছের কথা শুনে মনীষা কলা গাছের গোড়া পরিষ্কার করে দেয় আর জল দেয়। কলা গাছ, আমি তো তোমার সত্য মানলাম, এবার তুমি আমাকে দয়া করে একটা কলা দাও। তুমি তো মাত্র দুটো শর্ত পূরণ করেছো, তাতেই আমার কাছে কলা চাও? আমার গাছের কলা তো জাদুর কলা, আর জাদুর কলা পাওয়া তো অত সহজ নয়। যা, দূর হ তুই, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আপত একটা, দিব না আমি কলা। কলা গাছ মনীষাকে এভাবে তাড়িয়ে দেয় আর মনীষা বাধ্য হয়ে চোখের জল ফেলতে ফেলতে পর্বত থেকে নামে। আর হঠাৎই দেখে গুহার ভেতরে এক তান্ত্রিক ধ্যান করছে আর পাশেই এক সাপ ফনা তুলে আছে। সর্বনাশ! এই সাপ তো মনে হয় তান্ত্রিক বাবাকে দংশন করবে। না, তান্ত্রিক বাবাকে বাঁচাতেই হবে আমার। এসব কথা বলে মনীষা একটা লাঠি হাতে নিয়ে গুহার ভিতরে যায় আর লাঠির সাহায্যে সাপটাকে তাড়িয়ে দেয়। আর তখনই তান্ত্রিক বাবার ধ্যান ভেঙে যায়। তান্ত্রিক বাবা অস্থির হয়ে বলে, জোর বাঁচা বেঁচে গেলাম। এর আগেও অনেকবার সাপ আমাকে দংশন করতে এসেছিল, আমি ভাগ্য গুণে বেঁচে গেছি। আর আজ তুই আবার আমাকে বাঁচালি। তুই বল আমাকে মা, তোর কি চাই? আপনার কাছে আর কি চাইবো তান্ত্রিক বাবা? আমার চাও তো একটা, সেটা হলো সোনার কলার গাছের কলা। কিন্তু এত সাধনা করেও তো সেই সোনার কলা গাছ আমাকে কলা দিল না, বরং অহংকার দেখিয়ে আমাকে তাড়িয়ে দিল। তবে আপনার কাছে আমি আর কি চাইবো? কি, সোনার কলা গাছ তোকে কলা দেয়নি? সোনার কলা গাছ এত অহংকারী হয়েছে? তবে তুই এখন চল আমার সঙ্গে, অহংকারী কলা গাছকে আমি উচিত শিক্ষা দেব। এরপর তান্ত্রিক বাবা মনীষাকে নিয়ে সেই কলা গাছের কাছে যায়। অহংকারী কলা গাছ, তোর এত বড় সাহস! তোকে আমি জাদু শক্তি দিয়েছিলাম লোকদের সাহায্য করতে, আর তুই কিনা মানুষকে হেনস্থার শিকার করে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ মানে তান্ত্রিক বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি ওকে কলা দিচ্ছি। এই, তোমার যত ইচ্ছা কলা নাও, আমি আর তোমাকে বাধা দেব না। এরপর মনীষা সোনার কলা গাছ থেকে একটা কলা ছিঁড়ে নেয় আর তখন তান্ত্রিক বাবা বলে, তোর স্বভাবে যখন এত অহংকার চলে এসেছে, তবে তুই অহংকার ছাড়তে পারবি না। তাই তোর জাদু শক্তি আমি কেড়ে নেব, আর এটাই তোর অহংকারের শাস্তি। এরপর তান্ত্রিক জাদু করে কলা গাছের শক্তি নষ্ট করে দেয় আর কলা গাছ স্বাভাবিক হয়ে যায়। মনীষা তান্ত্রিক বাবাকে প্রণাম করে কলা নিয়ে বাড়ি ফিরে আসে আর সেই কলা তার ছাগল স্বামীকে খাওয়ায়। আর তখন ছাগলটা একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়। সত্যি আমি যোগ্য স্ত্রী পেয়েছি, আর আজ আমি নিজের স্ত্রীর জন্যই নিজের রূপ ফিরে পেলাম। চলো, তোমাকে এবার আমি আমার রাজ্যে নিয়ে যাব আর মহা উৎসব করে তোমায় বরণ করব। এরপর রাজকুমার মনীষাকে নিয়ে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। বিলাসপুর গ্রামে মিনতি তার দুই মেয়ে পল্লবী আর পূজাকে নিয়ে থাকতো। মিনতি একটা ইটভাটায় কাজ করে তার সংসার চালাতো। পল্লবী, মা পল্লবী, তাড়াতাড়ি আয় মা, কত বেলা হলো, আর কখন খাবি মা? আবার স্কুলে যেতে হবে তোকে। এই তো মা, আমি এসে গেছি। আসলে বইগুলো স্কুল ব্যাগে ভরে নিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি খেতে দাও তো দেখি। পল্লবী খাবার খেয়ে স্কুলে চলে যায়, মিনতিও তার কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, আমাদের দু বোনের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একাই বাড়ির কাজ করছো, আবার ইটভাটার কাজ করে সংসার চালাচ্ছো। তোমার খুব চাপ হয়ে গেছে, তাই না মা? এই তো মা, তোদের জন্য কষ্ট করব না তো কার জন্য করব বলতো মা? তোরা দু বোনই তো আমার সব কিছু রে। যাই হোক, তোকে সব ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর। তাছাড়া তো
তুই তোর ছোট বোনের দেখাশোনা করে আমাকে সাহায্য করছিস। এখন এসব কথা থাক মা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। মা, আরেকটা কথা ছিল, কিন্তু কিভাবে যে বলি। কি কথা মা, বল, অত ভাবতে হবে না, তাড়াতাড়ি বলে ফেল দেখি, কি বলবি? আসলে মা, আর কিছুদিন বাদেই তো আমার বার্ষিক পরীক্ষা, তাই স্কুলের পরীক্ষার ফি মানে 1,000 টাকা দিতে হবে। চোখের সামনে তোমাকে এত পরিশ্রম করতে দেখেছি, তার উপর আবার এতগুলো টাকার ব্যাপার। ও, এই কথা, তোর পরীক্ষার ফি জমা দিতে হবে, তাই বলতে এত ভাবছিস কেন মা? তুই কোনো চিন্তা করিস না মা, আমি সময় মতোই তোর পরীক্ষার ফিস দিয়ে দেব। এখন তুই এসব না ভেবে ঘুমিয়ে পড় দেখি। আর পরের দিন সকালে আর পরীক্ষার ফির 1,000 টাকা দেয়। মা, তুমি অনেক ভালো গো, আমার লেখাপড়ার সব টাকা তুমি সময় মতো দিয়ে দাও। মা, তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকার জোগাড় করলে কি করে? সে তোকে ভাবতে হবে না রে মা, তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর, আর লেখাপড়া করে অনেক বড় একটা চাকরি কর, আর আমার স্বপ্ন পূরণ কর, তাতেই হবে। আজ স্কুলে গিয়ে পরীক্ষার ফি জমা দিয়ে দিস, কেমন? স্কুল ছুটি হওয়ার পর পল্লবী যখন বাড়ি ফিরছিল, পেছন থেকে একটা ট্রাক এসে পল্লবীকে ধাক্কা মারে। পল্লবী অ্যাক্সিডেন্ট করে তার একটা পা হারায়। হে ভগবান, তুমি কেন আমার মেয়েটার সর্বনাশ করলে? তুমি কেন আমার মেয়েটাকে পঙ্গু করে দিলে? এই পঙ্গু অবস্থায় আমার মেয়ে স্কুলে যাবে কি করে, আর লেখাপড়াই বা করবে কিভাবে? আর লেখাপড়া করতে না পারলে তো আমার স্বপ্ন পূর্ণ করতে পারবে না। পঙ্গু হয়ে যাওয়ার পর পল্লবী হাঁটতে পারত না, এজন্য সে লাঠিতে ভর করে অনেক কষ্ট করে হাঁটার চেষ্টা করত। মিনতি সব সময় পল্লবীর কথাই ভাবতো, আর এভাবে আনমনা হয়ে কাজ করতে গিয়ে মিনতি পা পিছলে পড়ে যায় আর কোমরে ভীষণ আঘাত পায়। আর কোমরে আঘাত পাওয়ায় মিনতি খুব অসুস্থ হয়ে যায় আর হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেলে। বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। মিনতি এমন গুরুতর অসুস্থ হয়, মিনতি আর পূজার দায়িত্ব পল্লবীকে নিতে হয়, কিন্তু পল্লবী পঙ্গু হয়, কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছিল না। দিদি, হেই দিদি, আমার বড্ড খিদে পেয়েছে রে, আমাকে কিছু খেতে দে না রে। পূজার ক্ষুধা পাওয়ার কথা শুনে পল্লবী ঘরে গিয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো সে খাবার পায় না। আর ঘরের মধ্যে কোনো খাবার না পেয়ে পল্লবী পূজার খাবার আনার জন্য বাইরে যায়। অবশেষে অমলা নামের একজন দোকানদার পল্লবীকে খাবার দেয়। পল্লবী, এভাবে পরের কাছে খাবার চেয়ে তুই কতদিন তোর মা বোনকে খাওয়াবি? এর চেয়ে বরং তুই তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, আর তোর বোনকে অনাথ আশ্রমে, তারপর তুই একা ভিক্ষে করে দিব্যি চলতে পারবি। এসব আপনি কি বলছেন কাকিমা? যাই হোক না কেন, আমি আমার পরিবারকে কখনোই দূরে রাখতে পারবো না। যত কষ্টই হোক, আমি আমার মা আর বোনকে আমার কাছেই রাখবো। এই বলে পল্লবী খাবারের প্যাকেটটা নিয়ে বাড়ি ফিরে আসে। এখন না হয় মানুষের কাছে খাবার এনে বোনকে খাওয়ালাম, কিন্তু আবার যখন বোন খাবার চাইবে তখন আমি কোথায় খাবার পাবো? তারপরেও তো মায়ের ওষুধ কেনার ব্যাপারটাও আছে। না, এভাবে আমাকে ঘরে বসে থাকলে চলবে না, আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। পল্লবী কাজ খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর পল্লবী একটা হোটেলে কাজও পায়। হোটেলের মালিক পল্লবীকে রোজ খাবার খেতে দিত, কিন্তু পল্লবী খাবার না খেয়ে কাজ শেষে সেই খাবার নিয়ে বাড়ি ফিরত। আর হোটেলের মালকিন রমেনা রোজই এ ব্যাপারটা খেয়াল করত। একদিন কৌতূহল বশত রমেনা পল্লবীর পিছু নেয়, আর পল্লবীর পিছু পিছু বাড়িতে গিয়ে দেখে পল্লবী হোটেল থেকে আনা খাবারগুলো তার মা আর বোনকে খাওয়াচ্ছে। এসব দেখে রমেনা ঘরের ভিতরে যায়। এসব কি পল্লবী? এরা কারা? তুমি নিজে না খেয়ে এদের খাওয়াচ্ছ কেন? এরা আমার পরিবার মালকিন। এই অসুস্থ মহিলা আমার মা, আর বাচ্চা মেয়েটা আমার বোন। আমরা দুই বোন মালকিন। পল্লবী পঙ্গু হয়েও পরিবারের প্রতি ভালোবাসা দেখে রমেনার মনে ভীষণ মায়া হয়।
তোমাকে এখন থেকে আর কষ্ট করতে হবে না পল্লবী। এখন থেকে তোমার মা বোন আর তোমার খাবার আমি দেব, আর তোমার মায়ের চিকিৎসার খরচও আমি চালাবো। সত্যি তুমি অনেক ভালো। এরপর রমেনা পল্লবীকে অনেকগুলো টাকা দেয় আর মিনতিকে ওষুধ কিনতে বলে। রমেনার এই সাহায্যে পল্লবীদের পরিবার খুব ভালোভাবে তাদের দিন কাটাতো। মির্জাপুর গ্রামে বিনা তার সৎ বোন নিয়তির সাথে থাকতো। দিদি, আমার সব রান্না শেষ, কিন্তু তোর তো এখনো সাজাই হয়নি। তাড়াতাড়ি সাজগোজ শেষ কর দিদি, পাত্রপক্ষ এই চলে এলো বলে। হয়েছে, থাম। তোকে আর অত জ্ঞান দিতে হবে না, আমারও সময় জ্ঞান আছে বুঝলি। আর ভগবানের নামে আমার বিয়েটা হয়ে গেলে বাঁচি। তোর মতো আপদকে আমার আর সহ্য করতে হবে না। যাকগে, তুই গিয়ে খাবার পরিবেশন করার ব্যবস্থা কর। আর শোন, পাত্রপক্ষকে ঠিক মতো খাওয়াবি, যেন পাত্রপক্ষের পছন্দ হয়, বুঝতে পারলি? এরপর বিনা সেখান থেকে চলে যায় আর নিয়তি সাজতে থাকে। আর কিছুক্ষণ পরেই পাত্রপক্ষ নিয়তিকে দেখতে আসে, কিন্তু পাত্রপক্ষ নিয়তিকে পছন্দ না করে বিনাকে পছন্দ করে আর বিনাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে নিয়তি ভীষণ রেগে গিয়ে পাত্রপক্ষকে তাড়িয়ে দেয়। শয়তান মেয়ে, তুই কেন পাত্রপক্ষের সামনে এসেছিস? হ্যাঁ, তোকে দেখে তো পাত্রপক্ষ আমাকে অপছন্দ করে গেল। এখন কি তুই আমার বিয়ে ভাঙার ফোনতে আসছিস নাকি? হ্যাঁ, এ কি দিদি, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি কেন তোর বিয়ে ভাঙতে যাব? আর আমি যদি পাত্রপক্ষের সামনে না যেতাম তাহলে খাবার কে পরিবেশন করতো বলতো? হয়েছে, থাম। তোকে আর পাকা কথা বলতে হবে না, এখনই দূর হ বলছি। তোর মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না। নিয়তির এমন কথা শুনে বিনা সেখান থেকে চলে যায়। কি হলো বিনা, এখনো তো রান্না হয়নি? তুই কি রান্নাঘরে এসে ঘুমাস নাকি? হ্যাঁ, শোন, তাড়াতাড়ি রান্না শেষ করে জঙ্গলে যাবি, আর জঙ্গল থেকে আমার জন্য পেয়ারা খুঁজে নিয়ে আসবি। আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। এসব বলে নিয়তি সেখান থেকে চলে যায় আর বিনা তাড়াতাড়ি রান্না শেষ করে জঙ্গলে যায়। ধুর বাবা, আর ভালো লাগে না। এই দিদির যে কখন কি খেতে ইচ্ছে করে একটুও বুঝি না। আজ হঠাৎ আবার পেয়ারা খেতে ইচ্ছে হচ্ছে ওর, আর অমনি আমাকে জঙ্গলে পাঠিয়েছে। কিন্তু কতক্ষণ ধরে পেয়ারা খুঁজছি, কিন্তু একটা পেয়ারাও পেলাম না। এখন পেয়ারা না নিয়ে ফিরলে তো আমার কপালে দুঃখ আছে। যাই, আর একটু খুঁজে দেখি। এরপর বিনা পেয়ারা খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর এ মাত্র দুটো পেয়ারাই পায়। আর সেই পেয়ারা দুটো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎই বিনার সাথে এক ভৈরবী মায়ের দেখা হয়। বাছা, আমার বড্ড খিদে পেয়েছে। আমি খিদের জ্বালায় হাঁটতে পারছি না, আমাকে কিছু খেতে দিবি? ও, আপনার বুঝি অনেক খিদে পেয়েছে ভৈরবী মা, কিন্তু আমি আপনাকে কি খেতে দেব ভৈরবী মা? আমার কাছে তো এই পেয়ারা দুটো ছাড়া আর কিছুই নেই। আর এই পেয়ারা তো আমি আমার দিদির জন্য নিয়ে যাচ্ছিলাম। যাক, এই পেয়ারা দুটো এখন আপনি নিন, আর এই পেয়ারা দুটো খেয়ে আপনি আপনার খিদের জ্বালা মেটান। আপনার খিদার কাছে আমার দিদির সন্তুষ্টি খুবই তুচ্ছ, তাই এখন আপনি এই দুটো পেয়ারা খান। এই কথা বলে বিনা ভৈরবী মাকে পেয়ারা দুটো খেতে দেয় আর শূন্য হাতে বাড়ি ফিরে যায়। তারপর বিনা নিয়তিকে ভৈরবী মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে নিয়তি খুবই রেগে যায়। হতচ্ছাড়ি, খুব মহৎ হয়েছিস তাই না? বুঝেছি, আমার হাড়ির খাবার বুঝি তোর কপালে নেই, আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস। কিন্তু আমি এ তো কিছুতেই মেনে নেব না। দূর হ বলছি এক্ষুনি এখান থেকে। আর বিনা অসহায় হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা এক
জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভিতরে যেতেই বিনা দেখে একটা পরী অসহায়ের মতো বসে কাঁদছে। এ দেখে বিনা পরীর কাছে যায়। কি গো পরী, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন, বলো আমাকে। কি আর বলবো দুঃখের কথা, আমার জাদুর কাঠিটা একটা গাছের ডালে লেগে ভেঙে গেছে। আর আমার জাদুর লাঠি ভেঙে যাওয়ায় আমি আর উঠতে পারছি না, আর পরিরাজ্যেও ফিরতে পারছি না। জাদুদণ্ডটা যে জোড়া লাগাবো তাও করতে পারছি না। জাদুদণ্ড ভাঙার সাথে সাথে আমি যে আমার জাদু শক্তি হারিয়ে ফেলেছি। ও, এই কথা। তুমি কোনো চিন্তা করো না পরী, আমি তোমার জাদুদণ্ডটি ঠিক করে দিচ্ছি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে বিনা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে বিনা কিছু শুকনো লতা নিয়ে আসে। পরী জাদুদণ্ড পেঁচিয়ে বেঁধে দেয়, আর জাদুদণ্ডটা একদম ঠিক হয়ে যায়। বাহ, আমার জাদুদণ্ডটা একদম ঠিক হয়ে গেছে। তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। তুমি শুকনো লতার সাহায্যে আমার জাদুদণ্ড ঠিক করে দিলে, আর এই করে তুমি আমার বিপদ থেকে বাঁচালে। আর এর জন্য আমি তোমাকে ছোট্ট একটা উপহার দিতে চাই, আর আমার দেওয়া উপহারটা নিলে আমি খুব খুশি হব। এরপর পরী তার জাদুদণ্ডের সাহায্যে জাদু করে একটা মাটির হাঁড়ি নিয়ে আসে, আর সেই হাঁড়িটা বিনাকে দেয়। এই মাটির হাঁড়িটা জাদু শক্তি সম্পূর্ণ মাটির হাঁড়ি। হাঁড়িটা উল্টো করে ধরলেই এর থেকে ডিম বের হবে, আর সেসব ডিম ভাঙলে সেই ডিমের ভিতর থেকে হীরা বের হবে, যা তোমার অনেক উপকারে লাগবে। এরপর পরী সেখান থেকে চলে যায়। বিনা হাঁড়িটা উপর করতে হাঁড়ি থেকে অনেকগুলো ডিম বের হয়, আর সেসব ডিম ভেঙে বিনা অনেকগুলো হিরে পায়। তারপর বিনা মাটির হাঁড়িতে করে এসব হিরে নিয়ে বাজারে যায়, আর হিরে বিক্রি করে বিনা যা টাকা পায় তা দিয়ে নিয়তির বাড়ির পাশে একটা বড় বাড়ি বানায়, আর সুখেই দিন কাটাতে শুরু করে। এদিকে নিয়তি অনেক কষ্টে বিনার সুখের রহস্য এই হাঁড়িটার সম্পর্কে জানতে পারে। না, যে করেই হোক ওই হাঁড়িটা আমাকে পেতেই হবে, কারণ আমার অনেক হীরা চাই, আর আমি অনেক ধনী হতে চাই। এরপর নিয়তি চুপি চুপি বিনার বাড়িতে যায়, আর সেই হাঁড়িটা চুরি করার জন্য যেই না হাঁড়িটা নেয় অমনি হাঁড়িটা অদৃশ্য হয়ে যায়। এ কি হলো? হাঁড়িটা কোথায় গেল? আমি কি হাঁড়ি চুরি করতে এসে হাঁড়িটা হারিয়ে ফেললাম নাকি? তবে ভালোই হলো, ওই হাঁড়িটা হারিয়ে বিনা এখন হাঁড়ির সাহায্যে হীরা পাবে না। নিয়তির এ কথা শেষ হতে না হতেই বিনা হাঁড়িটি নিয়ে সেখানে আসে। হাঁড়ি হারিয়ে যায়নি দিদি, শুধু লোভী মানুষের হাত থেকে অদৃশ্য হয়ে উপযুক্ত মানুষের হাতে চলে এসেছে। বিনার এমন কথায় নিয়তি অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, আর কখনোই নিয়তি ওই হাড়ির লোভে পড়েনি, আর বিনার বাড়িতেও যায়নি। ইস, আমি তো 5টা ফুলের মালা গেঁথে ফেলেছি। মা এসে দেখলে অনেক খুশি হবে। আর এই ফুলের মালাগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু মা আজও এখনো আসছে না কেন? বিকেল তো গড়িয়ে যাচ্ছে। কই রে মা প্রিয়া, কোথায় গেলি তুই? দেখ, আমি এসেছি। এই যে মা, আমি এখানেই আছি। আমি তো তোমার আসার অপেক্ষাই করছিলাম। মা দেখো, আজ আমি পটলি দাদুদের বাগান থেকে কত ফুল কুড়িয়ে এনেছি। আর দেখো, এগুলো দিয়ে আমি 5টা মালা গেঁথেছি। ওরে আমার লক্ষ্মী মেয়ে রে, কত কষ্ট করেছে আমার মেয়েটা। তোকে এত কষ্ট করতে হবে না মা, আমি তো আছি। চল দেখি, এখন ঘরেতে চল। এই মালাগুলো আমি কাল বিক্রি করব।
আচ্ছা ঠিক আছে মা। মা, আজ তুমি খাওয়ার জন্য কি নিয়ে এসেছো? মা, ও মা শোনো না, তুমি আমাকে লুচি আর ফুলকপির ঝোল রেঁধে খাওয়াবে? কাল না রিয়া আমাকে দেখিয়ে দেখিয়ে লুচি খেয়েছে। আমার না খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ও তো আমাকে একটু দেয়নি মা। আহারে আমার সোনা মেয়ে, তুই কোনো চিন্তা করিস না মা। আমি কালকে বেশি করে কাজ করব, আর ওই টাকা দিয়ে তোকে লুচি আর ফুলকপির তরকারি রেঁধে খাওয়াবো। আজ রুটি নিয়ে এসেছি, চল মা আজ কষ্ট করে ওগুলোই খেয়ে নে। এই বলে কবিতা প্রিয়াকে নিয়ে ঘরে চলে যায়, আর দুই মা মেয়ে মিলে শুকনো রুটি খেতে থাকে। কবিতা তার মেয়েকে নিয়ে পাতাঝরা গ্রামে থাকতো। কবিতার স্বামী মারা গেছে প্রায় 2 বছর হলো, আর তখন থেকে একা কবিতা অনেক কষ্ট করে কোনো রকমে তার মেয়েকে বড় করে তুলেছে। কবিতা যখন যা কাজ পেত তখন তাই করত। কখনো অন্যের বাড়িতে কাজ করত, কখনো বা ফুল বিক্রি করত, আবার কখনো কখনো অন্যের দোকানে কাজ করত। আর এভাবেই অনেক কষ্টে দুই মা মেয়ের দিন কাটছিল। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে ঘরে বসে আছিস কেন? আমার মেয়েকে এমন মুখ ভার করে থাকলে যে একদম মানায় না। কি আর বলি বলো তো, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, খেলতেও যেতে পারছি না, আর টুম্পাদের সাথেও দেখা হচ্ছে না, তাই আমার খুব মন খারাপ মা। আচ্ছা মা, এই বৃষ্টি থামবে কখন গো? জানি না রে মা, বর্ষাকাল আসলে এমনই হয়। একবার বৃষ্টি শুরু হলে আর থামারই নাম নেই। এখন তো বর্ষাকাল, আর এই বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না, আর কোনো কাজও করতে পারছি না। ঘরে সব খাবার জিনিসও শেষ, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। খাবই বা কি, আর কিভাবে কি করব? তুমি অত চিন্তা করো না তো মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বর্ষাকাল হওয়ার কারণে পাতাঝরা গ্রামে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, যার কারণে অনেক কষ্টে কবিতাদের দিন কাটছিল। এবারের বৃষ্টি টানা 5 দিন ধরে হয়, আর সেই তুমুল বৃষ্টিতে গ্রামে বন্যা হয়ে যায়, আর ওই বন্যাতে কবিতাদের ছোট্ট কুঁড়ে ঘরটাও ভেঙে যায়, যাতে করে কবিতা ও প্রিয়া ভীষণভাবে অসহায় হয়ে পড়ে। আমাদের এখনই এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হবে, নইলে যে আমরা এই বন্যার জলে ডুবে যাব। আমাদের শেষ আশ্রয়টাও যে এই বন্যা কেড়ে নিল। এরপর কবিতা জিনিসপত্র আর তার মেয়েকে নিয়ে বন্যার হাত থেকে বাঁচতে অন্য এক গ্রামে চলে আসে, আর অসহায় হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। কবিতা অনেকের কাছে আশ্রয় আর কাজ চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। এভাবে শুধু জল খেয়ে রাস্তায় থেকে 2 দিন কেটে যায়। মা, ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে আর নড়তে পারছি না মা, আমায় কিছু খেতে দাও মা। খিদে পেয়েছে? কি করব বল? কত জায়গায় কাজ খুঁজলাম, কিন্তু কেউ তো কোনো কাজ দিল না, এমনকি কোনো সাহায্য করলো না। দেখ মা, ওখানে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি, চল ওখানে গিয়ে একটা কাজ চাই, যদি কোনো কাজ পাই। এরপর কবিতা তার মেয়েকে নিয়ে সেই বড় বাড়িতে যায়। যে বাড়ির মালকিন ছিলেন কবিতা সুষমার কাছে গিয়ে কাজ চায়, কিন্তু সুষমা প্রথমে কবিতাকে কাজ দিতে রাজি হয় না। পরে কবিতা সুষমার কাছে অনেক কাকুতি মিনতি করে। কবিতার এমন কাকুতি মিনতি দেখে সুষমা মনে মনে ভাবতে থাকে, আমি বরং ওই মহিলাকে এখানে কাজে নেই, ওকে অনেক গরিব বলে মনে হয়, আমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিতে পারবো। আচ্ছা শোন, আমি তোকে এখানে কাজ দেব, তবে বাড়ির সমস্ত কাজ তোকে করতে হবে, কিন্তু তোরা বাথরুমে থাকবি, ঘরে তোদের কোনো জায়গা হবে না, ইচ্ছে হলে থাকবি, না হলে থাকবি না। কবিতায় একটু খাবার আর আশ্রয়ের জন্য সুষমার কথায় রাজি হয়। এরপর থেকে কবিতা তার মেয়েকে নিয়ে সুষমাদের বাথরুমেই থাকতো আর বাড়ির সমস্ত কাজ করত। আচ্ছা মা, মালকিনদের তো এত বড় বাড়ি, তবু আমাদেরকে এমন একটা বাথরুমে থাকতে দিল কেন? আমার এখানে থাকতে একদম ভালো লাগে না মা, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না মা।
কি মা, এসব বলতে নেই। আমরা যে গরিব রে মা, আমাদের জায়গা বড়লোকদের বাথরুমে। আর দেখ মা, এই বাথরুমটা অনেক বড়, একদম আমাদের ওই কুঠিরের মতো। এখানে থাকতে পারছি, খেতে পারছি, এটাই যে অনেক বড় রে মা। কবিতাদের বাথরুমে থাকতে অনেক কষ্ট হলেও তারা সেখানে কোনো রকমে তাদের দিন কাটাচ্ছিল। একদিন সুষমা দেবী তার মেয়ে কলিকে বাড়িতে রেখে বেড়াতে যায়, আর কলি একাই বাড়িতে খেলা করছিল। আর খেলতে খেলতে হঠাৎই কলি পা পিছলে মাটিতে পড়ে যায়, আর তার মাথা ফেটে অনেক রক্ত ঝরতে থাকে। আর তখনই সেখানে কবিতা আসে। এ কি ছোট মালকিন, কিভাবে পড়ে গেলেন এখানে? ইস, মাথা থেকে কত রক্ত ঝরছে। বড় মালকিনও তো বাড়িতে নেই, কি করি এখন আমি? এরপর কবিতা কোনো উপায় না পেয়ে কলিকে নিয়ে হাসপাতালে যায়, আর সুষমাও তার মেয়ের কথা শুনে হাসপাতালে যায়। ডাক্তার ম্যাডাম, আমার মেয়ে কেমন আছে এখন? ভালো আছে তো? যত টাকা লাগে আমার মেয়েকে আপনি ভালো করে দিন। অস্থির হবেন না আপনি, আপনার মেয়ে একদম সুস্থ আছে আর ঘুমাচ্ছে। আর হ্যাঁ, আপনার মেয়েকে যদি এখানে আনতে আরেকটু দেরি হতো আর উনি যদি ঠিক সময়ে রক্ত না দিতে, তবে সর্বনাশ হয়ে যেত। কবিতা, তুই আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস। তুই গরিব দেখে আমি তোর উপর কত অন্যায় করেছি, এমনকি তোকে ঘরেও থাকতে দেইনি, কিন্তু তুই আমার মেয়েকে বাঁচালি। তুই আমাকে ক্ষমা করে দে কবিতা। তুই আমার মেয়েকে নতুন জীবন দিয়েছিস, তাই আজ থেকে তুইও নতুন মা। আর তুই আজ থেকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবি। সুষমার মুখে এমন কথা শুনে কবিতা অনেক খুশি হয়। এরপর থেকে কবিতা সুষমাদের সাথে অনেক ভালোভাবে তাদের দিন কাটাতো।